তাহলে তুই বাদুড়ডিহির দিঘির সেই ভয়ঙ্কর সাঁকোটার ওপর দিয়েই যাবি। আমি এতবার বারণ করাতেও তুই আমার কথা শুনবি না। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? সাঁকোটায় যে সত্যি ভূত থাকে তা না দেখে কি করে বিশ্বাস করি বল? তুইও তো কখনো দেখিসনি। তাছাড়া এইসব আজগুবি কথা তোকে বললো কে? এই গায়ের সবাই সে কথা জানে, তুই শহরে থাকিস সে কথা শুনবি কি করে? আমি তো ভাই ও পথে কিছুতেই তোর সঙ্গে যাব না। বাড়ি ফিরতে হলে পশ্চিম পাড়া দিয়ে ঘুরে যাব, তাও ভালো। আরে চল না, আমি তো আছি, ভয় কিসের? আর বেশি দেরি করলে পথে যেতে ঝড় বৃষ্টির কবলে পড়তে হবে। দেখছিস না কেমন মেঘ ডাকছে। লালুর ইচ্ছে না থাকলেও সাইকেলের পেছনে চেপে বসলো। আমি সাইকেল চালাতে চালাতে রাতের অন্ধকারে অনেকটা চলে এসেছি। এর মধ্যেই বেশ কয়েকবার গুড়ুম গুড়ুম শব্দ করে বিদ্যুৎ চমকে উঠে বেশ জোরে বৃষ্টি নেমে গেল। সঙ্গে ছাতা ছিল না, তাই সাইকেলটাকে পথের পাশে একটা বট গাছের নিচে রেখে নিজেরাও দাঁড়িয়ে গেলাম। আমি বললাম, নে এবার হলো তো, বৃষ্টিটা নামিয়ে ছাড়লি শেষে। কতবার বললাম যে তাড়াতাড়ি চল, তা না করে ভূতের ভয়ে আসতে চাইছিলি না। এখন কি হবে? এই বটগাছটাতেও কি কি হয়েছে বটগাছে? এরকম ভয়ে সেটিয়ে গেলি কেন রে? এর মধ্যেই বটগাছটার উপর থেকে একটা খ্যান খ্যানে হাসির শব্দ শোনা গেল। এই কে রে? কে আসছে? সেই সময় হঠাৎই বিদ্যুতের ঝলকে অন্ধকারের মধ্যে থেকে দেখা গেল একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আমাদের ঠিক পেছনে। মূর্তিটাকে দেখে বললাম, কে কে আপনি? ছায়ামূর্তিটা নাকি সুরে বলল, আমি এই বট গাছটাতেই থাকি। তোমরা আমার এই বট গাছটাকে কাটতে এসেছো বুঝি? না, তা কেন কাটতে যাব? দেখছেন না কেমন ঝড় বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির হাত থেকে বাঁচতে এখানে দাঁড়িয়ে গেলাম। বৃষ্টিটা কমলেই চলে যাব। তা আপনি এই বট গাছটাতে থাকেন কেন? আপনার কোনো ঘর বাড়ি নেই বুঝি? তা থাকবে না কেন, কিন্তু সেখানে যে আমার যাওয়ার উপায় নেই। সে কি, আপনাকে কি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? ছি, আপনার বাড়ির লোকজনই বা কেমন আপনাকে তাড়িয়ে দিয়েছে? না না, তারা আমাকে তাড়াবে কেন? আমি নিজেই ছেড়ে চলে এসেছি। মনে মনে ভাবলাম, পাগল নাকি লোকটা। পেছনে তাকিয়ে দেখি লালু অজ্ঞান হয়ে ইতিমধ্যেই পড়ে আছে। আমি ওকে ডাকলাম, এই এই লালু, এই লালু ওঠ, কি হয়েছে তোর? বেশ কয়েকবার ধাক্কা দিতেই ভয়ঙ্করভাবে চোখ মেলে বলল, ভূত ভূত। দূর বোকা, কোথায় ভূত? ওঠ, বাড়ি ফিরতে হবে তো নাকি? লালু আমাকে ইশারা করে আমার পিছনের দিকে দেখতে বলল। ওই 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 দেখ, বলে অজ্ঞান হয়ে যায়। আমি পিছন ঘুরে তাকাতেই দেখলাম ছায়ামূর্তির জায়গায় দাঁড়িয়ে আছে একটা আস্ত কঙ্কাল। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর সাদা দাঁত বার করে খিক খিক করে হেসে উঠছে। যা, পালা এখান থেকে, পালা, শিগগির পালা, নইলে তোদের দুটোর মুন্ডু চিবিয়ে খাবো। এই কথা শুনে আমি থর থর করে কেঁপে উঠলাম। লালুকে এক হাত দিয়ে টান দিয়ে তুলে পড়িমড়ি করে ঝড় বৃষ্টির মধ্যে সাইকেল ফেলে দিলাম এক দৌড়। অন্ধকারের মধ্যে হোঁচট খেয়ে কাদার মধ্যে পড়ে গেলাম, তবু দৌড়াচ্ছি। লালু আমার পিছন পিছন আসছে। এইভাবে অনেকটা পথ এসে একটা বাঁশের সেতু দেখতে পেয়ে সেখানে দাঁড়িয়ে গেলাম। লালু হাঁপাতে হাঁপাতে আমার পিছনে এসে বলল, ওরে ওরে, এবার প্রাণটা বুঝি আর থাকবে না রে, এইবার আর বাঁচবো না, শিগগির পালা এখান থেকে। আমিও বৃষ্টির জল কাদায় ভিজে গেছি। একটুখানি ধাতস্থ হয়ে বললাম, কেন বাঁচবো না কেন? আমরাও তো প্রায় মরতে মরতে বেঁচে ফিরে এলাম, এখন আবার কি হয়েছে? আরে আরে, এই তো সেই বাদুড়ডিহি দিঘির সেই ভয়ানক সাঁকোটা। এখান থেকে না পালাতে পারলে আজ আমাদের বিপদ আছে। সেই সময় আশেপাশের জঙ্গল থেকে বেশ কয়েকটা শেয়াল হুক্কা হুয়া করে ডেকে উঠল। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। লালুকে বললাম, ধুর,
কিচ্ছু হবে না, চল সাঁকোটার ওপর দিয়ে যাব, দেখি কি হয়। সেই সময় আরও মুষলধারায় বৃষ্টি নেমে গেল, তার সাথে ঝোড়ো হাওয়া প্রবল ধাক্কায় আমাদের যেন ঠেলে ফেলে দিতে চাইছিল। বৃষ্টির ছাটে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। লালু চেঁচিয়ে বলল, পাশের সাঁকোর বাঁশ শক্ত করে ধরে রাখ, না হলে উড়ে যাবি। আমি বললাম, দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, চল ওপারে যাই। খুব সাবধানে বাস ধরে ধরে এগিয়ে গেলেই আমরা ঠিক ওপারে পৌঁছে যাব, চলে আয়। আর তো বেশি পথ নেই, চলে যাবো, চল। আমি সাঁকোর বাঁশ ধরে ধরে এগিয়ে যেতে লাগলাম। লালুও পেছন পেছন আসছে। ঝড়ের হাওয়াতে সাঁকোটা বেশ জোরে জোরে দুলতে শুরু করেছে। চারিদিক অন্ধকার। এমন সময় একটা প্রচণ্ড হাওয়ার ঝটকায় একেবারে ছিটকে গিয়ে পড়লাম সাঁকোটার উপর। একটা বাঁশ ধরে কোনো রকমে ঝুলতে থাকলাম। লালুও ছিটকে গিয়ে পড়লো সাঁকোর অন্য পাশে। সে আমার মতোই বোধহয় বাঁশ ধরে ঝুলছিল। চেঁচিয়ে বললাম, ছাড়িস না, বাঁশ ধরে ঝুলে থাক, ভয় পাস না, এক্ষুনি ঝড় থেমে যাবে। ওরে ওরে চেয়ে দেখ, শুধু ঝড় নয়, এই সাঁকোটাকে ঝাঁকাচ্ছে সেই সাঁকোর ভূতটা। আমরা নিচে পড়ে গেলেই আমাদের দিঘির কাদায় ডুবিয়ে ঘাড় মটকে দেবে। এদিক ওদিক চাইতেই যা দেখলাম তাতে আমার সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। দেখলাম দুটো বিশাল বিশাল কালো লোমশ হাত যেন সাঁকোটাকে ধরে জোরে জোরে নাড়াচ্ছে, আর তার সাথে শুনতে পেলাম তার ভয়ঙ্কর অট্টহাসি। সেই হাসির শব্দে সমস্ত আকাশ বাতাস মুহূর্তের মধ্যে কেঁপে উঠল। আমি কোনো রকমভাবে অতি কষ্টে বেশ কিছুক্ষণ ঝুলে থাকার পর বুঝতে পারলাম ধীরে ধীরে সব যেন শান্ত হয়ে আসছে। একসময় সাঁকোটা স্থির হয়ে গেল, তবে বৃষ্টি আর ঝড়ের দাপট তখনও সমানভাবে চলছে। লালু কোনো রকমে উঠে এসেছিল, আমার দিকে হাত বাড়িয়ে বলল, আয়, উঠে আয়, বেঁচে গেছি বোধ হয়, শিগগির চল। আর ওর হাত ধরে কোনো রকমে উঠে আসতেই লালু বলল, দেখলি, বলেছিলাম না এই সাঁকোটা ভালো নয়, এবার বিশ্বাস হলো? হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিলি। আর জীবনে মরে গেলেও আর আসবো না, এখানে আর আসবো না। আমরা সামনের দিকে বেশ জোরের সাথেই পা চালিয়ে দিতেই অন্ধকারের মধ্যে থেকে বেশ ভারী আর খ্যানখ্যানে গলায় কে যেন বলে উঠল, এবারের মতো বেঁচে গেলি, পরের বার দেখতে পেলে তোদের ঘাড় মুটকিয়ে দিঘির কাদায় পুঁতে ফেলবো। ভয়ঙ্কর সেই হাসির শব্দ শুনে সামনের দিকে দিলাম দুজনের ছুট। বাঁচাও বাঁচাও বাঁচাও, ভূত বাঁচাও, পালা, জোরে জোরে পালা, তাড়াতাড়ি, পেছনে তাকাস না। দৌড়াতে দৌড়াতে একেবারে একেবারে দম ছাড়লাম লালুদের বাড়িতে গিয়ে। লালুকে বললাম, এই এই নাক কান মুলছি, আর তোর কথা আর অবিশ্বাস করব না, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। লালু আমার কাঁধে হাত রেখে বলল, ঠিক আছে, কিন্তু আমাদের সাইকেলটা, সেটা তো আনতে হবে। ছাড়, কাল গিয়ে নিয়ে আসবো, চল ঘরে চল।